মৃত্যুর আগে আমাদের পূর্বপুরুষ যা বলে যেতে পারে না, তা বলার জন্য কি তারা ফিরে আসতে পারে? গ্রামের এক জমিদার পুত্র রাতের আধারে দেখতে পায় তার বাবাকে, যিনি মারা গেছেন কয়েক বছর আগে। কিন্তু তারানাথের মনে হয় সে আসলে তার বাবা নয়, অন্য কোনো প্রেত। গ্রামের এক পুরোহিতের দাবি না মেটানোর জন্য কি চরম পরিস্থিতিতে পড়তে হয় এক জমিদার পুত্রকে? তারানাথ কি পারবেন খুঁজে বার করতে আসলে কে ওই দেহ ধারণ করেছে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন দেহান্তর। গল্পের সূত্রধার শুভ, গল্প পাঠে শুভ ও পিনাকি, তারানাথের চরিত্রে RNM অভিষেক, অন্যান্য চরিত্রে সাগ্নিক, অভিষেক, রাজ, রূপঙ্কর ও অর্পিতা। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন দেহান্তর। পৃথিবীর বুকে যে রাতগুলোতে চাঁদের আলো নেমে আসে তাকে জ্যোৎস্না রাত বলে। আর এই রাতে পৃথিবীর অন্ধকার বুকে চাঁদের ধবধবে আলোয় অনেক রহস্যময় ঘটনা ঘটে যায়। তবে তার সমস্তটুকু এই পৃথিবীবাসীর চোখে পড়ে না। তাদের চোখের বাইরে এমন অনেক কিছু ঘটে যা বোঝা সম্ভব নয়। তেমনি এক জ্যোৎস্না আলোকিত রাতে এই দুনিয়ার বুকের এক ছোট্ট গ্রামের পথে ঘটেছিল একটা ঘটনা। চাঁদের আলোয় যখন চারিদিক ধপধপ করছে, চরাচর জনশূন্য, ঠিক তখনই গ্রামের পথ ধরে কালো কাপড় পরা একটি ছায়া মূর্তিকে হেঁটে আসতে দেখা গেল। হাঁটতে হাঁটতে সে গিয়ে দাঁড়ালো একটা বাড়ির সামনে। চাঁদের আলো থাকলেও বাড়িটার সামনের দিকে বেশ কিছু বড় বড় গাছ, তাই সেখানে চোখ চলে না। যেটুকু চোখ চলে তাতে বাড়ির সামনের দিকে একটা লম্বা টানা বারান্দা রয়েছে, সেটা দেখা যায়। লোকটা হাঁটতে হাঁটতে সেই বাড়ির উঠোনের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখলো একবার। পরনের কালো কাপড়টা তার মাথা পর্যন্ত জড়িয়ে রয়েছে। তার মুখ ভালোভাবে দেখা সম্ভব নয়। চাঁদের আলো যেন তার গোটা শরীরটাকে আলোকিত করলেও মুখের ভিতরের আদলটুকু দেখাতে পারছে না। সেই বাড়িটার দিকে সে তাকিয়েই রইল বেশ কিছুক্ষণ। তারপর নিজের দুটো হাত তুলে ধরল আকাশের দিকে। পূর্ণিমা রাতের আকাশের চাঁদটির দিকে তাকিয়ে সে যেন বিড়বিড় করে কিছু বলল। তারপর তার মুখে দেখা গেল একটা অদ্ভুত হাসি। ঠিক তখনই বাড়িটার আশেপাশে যেন একটা অদ্ভুত হাওয়া বইতে শুরু করলো। বাড়ির আশেপাশের গাছের মাথাগুলো ধীরে ধীরে দুলতে লাগলো। কোথা থেকে যেন একটা অদ্ভুত শব্দ হতে লাগলো। যেন মনে হলো সেই শব্দটা ভেসে আসছে বহু দূর থেকে। এই পৃথিবীর কোনো শব্দ সেটা নয়। সেই শব্দ যার কানে যাবে সে মুহূর্তের জন্য মোহিত হয়ে পড়বে। একভাবে সেই শব্দ চলতে লাগলো বেশ কিছুক্ষণ। তারপরে ওই লোকটা উঠোনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো বারান্দার উপর। তারপর বাড়ির ভিতরের অন্ধকারের মধ্যে কোথায় যে মিলিয়ে গেল তা দেখা গেল না। রাতের দিকে ঘুমটা হঠাৎ করে ভেঙে গিয়েছিল কৃষ্ণমোহনের। ঘুম ভেঙে যেতেই সে একবার বিছানার উপর এদিক ওদিক তাকিয়ে দেখে ঘরের ভিতর জ্বলতে থাকা আলোটা কখন যেন নিভে গিয়েছে। হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখা প্রদীপটা খুঁজে পায় না। হ্যারিকেনটা নিভে যেতেই ঘরের ভিতরটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে। কিন্তু একটা সাদা আলো কোথা থেকে যেন ঘরে এসে ঢুকেছে। এদিক ওদিক ভালো করে তাকিয়ে কৃষ্ণমোহন বুঝতে পারে মাথার কাছে জ্বলতে থাকা সাদা আলোটা ওখান দিয়ে আসছে। কৃষ্ণমোহন বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই মাথাটা ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে দেখতে যায়। ঠিক তখনই চমকে ওঠে। জানলার কাছে লোহার গড়াদের উপর দুটো হাত রেখে কে যেন দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণমোহনের বুকের ভিতরটা ধক করে ওঠে। তার গলা শুকিয়ে আসে মুহূর্তের জন্য, কিন্তু কি যেন একটা আকর্ষণ তাকে সেদিক থেকে চোখ ফেরাতে দেয় না। একভাবে সে ঘাড় বেঁকিয়ে তাকিয়ে থাকে জানলার দিকে।
আর তাকিয়ে থাকতে থাকতেই যেন জানলার কাছে দাঁড়িয়ে থাকা অবয়বটাকে আর একটু স্পষ্টভাবে বুঝতে পারে। জানলার কাছে যে এসে দাঁড়িয়েছে তাকে যেন কৃষ্ণমোহন চেনে। যে এসে দাঁড়িয়েছে তাকে কৃষ্ণমোহন খুব ভালোভাবে চেনে, শুধু তাই নয়, ওটা কে সেটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছে। অবাক হওয়ার সাথে সাথে এবার একটু ভয়ও হয় তার। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় সে প্রশ্ন করে, বাবা, 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 তুমি এসেছো? তুমি এসেছো বাবা? হ্যাঁ, আমি এসেছি। আমি তোর বাবা মুরারি মোহন। কিন্তু বাবা, তুমি আমার কাছে কেন এসেছো? কেন এসেছো আমার কাছে? আমি এক বিশেষ কাজে তোর কাছে এসেছি। তুই যা করছিস তা ঠিক করছিস না। এতে আমার নামে বদনাম হবে, তোর নামেও তো বদনাম করবে গ্রামের লোকেরা। তুই তুই যে সমস্ত কাজ করে চলেছিস তাতে ভালো কিছুই হবে না। তাই এসব বন্ধ কর, বন্ধ কর। কিন্তু বাবা, আমি তো ভুল কিছু করছি না। গ্রামের লোকেরা আমার কথা শোনে না। ওরা সবকিছু নিজেদের মতোই করতে চায়। আর তারা যদি জমিদারকে খাজনা না দেয় তাহলে আমি তাদের কেন চাষের কাজের জন্য জলের যোগান দেব? কেন তাদের সাহায্য করব? মূর্খ প্রজাদের সঙ্গে বিবাদ করে তাদের মন জয় করা যায় না বাবা। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, তাদের মন জুগিয়ে চলতে হয়। তাদের মনে প্রবেশ করতে না পারলে তুই তুই নামেই জমিদার হয়ে থাকবি। প্রজাদের মন জয় করতে পারলে জমিদার একদিন রাজা হয়ে ওঠে, রাজা। কৃষ্ণমোহন ততক্ষণে বিছানার উপর উঠে বসে পড়েছে। জানলার দিকে তাকিয়ে পিছনের চাঁদের আলো দেখতে পায় সে, আর জানলার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তার বাবাকে। ঠিক তার মতোই লম্বা, মুখে গোঁফ, লম্বা দাড়ি, মাথায় চুল পিছনের দিকে ঝুলছে। ভারী চেহারা, গম্ভীর মুখ, উজ্জ্বল দুটো চোখ। তুমি আমায় সাহায্য করার জন্য এখানে এসেছো বাবা? হ্যাঁ রে, আমি যখন দেখলাম তুই কোনো বিপদে রয়েছিস আর এভাবে চলতে থাকলে তোর আরো বিপদ হবে, গ্রামের লোকেরা তোর বিরুদ্ধে একযোগ হয়ে যদি বিরোধ করে তখন দুটো সামাল দিতে পারবি না। তোর বাড়িতে থাকা লোকেরা আর তোর পোষা লাঠিয়ালদের দল তাদের তখন আটকাতে পারবে না। সে তো আমি জানি বাবা, কিন্তু কিন্তু গ্রামের লোকেদের এত সাহস কি হবে? হবে, হবে। যখন আর কিছুই থাকে না তখন মানুষের সাহস অনেক বেড়ে যায়। এবারে খরা হয়েছে, তার উপরে তুই ওদের জল দিতে বারণ করেছিস। যদি ফসল না হয় তাহলে ওরা এমনিতেই মারা যাবে, আর তাই মারা যাওয়ার আগে ওরা একসাথে তোর ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই তাই খুব সাবধান, যা করবি ভেবে চিন্তে করবি। কৃষ্ণমোহন অবাক হয়ে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর মাথাটা একবার নিচের দিকে নামিয়ে তারপর মাথা তুলে বলতে গেল, কিন্তু কিন্তু বাবা, আমি যদি... জানালার উল্টো পাশে গড়াদের সামনেটা ফাঁকা, কেউ কোথাও নেই। এতক্ষণ পর্যন্ত যেখানে মুরারিমোহন দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছিল সেখানে কেউ নেই। ঠান্ডা একটা হাওয়া চাঁদের আলো ভেদ করে যেন জানলা দিয়ে ভিতরে এসে ঢুকছে। কৃষ্ণমোহন তাড়াতাড়ি উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর দেখলো বাড়ির পিছনের দিকের ঘাসে ঢাকা জমি ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কেউ একজন। ওটাই যে মুরারিমোহন সেটা বুঝতে খুব একটা অসুবিধে হলো না তার। কিন্তু এইবার সে কি করবে? গ্রামের লোকেদের সত্যি সত্যি সাহায্য করবে, নাকি তার বাবার কথা শুনে যেমন ভেবেছিল গ্রামের লোকেরা বাধ্য হয়ে যখন তার কাছে আসবে তখনই সাহায্য করবে? মৃত্যুর ওপার থেকে তার বাবা ফিরে এসে তাকে যে কথা বলেছে
সে কথা অস্বীকার করার মতো সাহস করতে পারছিল না কৃষ্ণমোহন। কিন্তু যে গ্রামের লোকেরা তাকে সবার সামনে অপমান করেছে তাদের কাছে যাবে সে? এই টানাপোড়েনের মধ্যেই চুপ করে বসে সে তাকিয়ে রইল বাইরের দিকে। আর ঠিক তখনই যেন শুনতে পেল দূর থেকে কেউ একজন বলছে, মনে রাখিস, বিপদ কিন্তু বাড়তে দেওয়া ভালো নয়। হাওয়ার ধাক্কায় জানলার একটা পাল্লা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কৃষ্ণমোহন উঠে গিয়ে ঘরের একপাশে রাখা হ্যারিকেনের আলোটা জ্বালিয়ে বাকি রাতটা জেগেই কাটিয়ে দিল। কিশোরী, একটা কথা বলো তো আমায়। এই যে তুমি কথাটা বললে, তা কি তুমি নিজেও সত্যি সত্যি বিশ্বাস করতে পেরেছো? তোমার কি মনে হয় আমি এই সমস্ত কথা বিশ্বাস করব? আরে তুমি তো জানোই আমাদের মেজবাড়িতে প্রতিদিন সন্ধ্যার পরে আড্ডা বসে। ছোটোখাটো আড্ডা তো হয়, আর ছুটির দিনে সন্ধ্যার পরে যে আড্ডা বসে তা হয় বড় সড়ো আড্ডা। বিশেষ করে শনিবার দিন বেশ অনেক রাত পর্যন্ত গল্পগুজব চলে, কারণ রোববার সবার ছুটি। আর কাল রাতে ওই আড্ডাতেই এমন একটা লোকের কাছ থেকে এমন কথা শুনলাম যে পূর্ণিমার রাতে নাকি এমন অনেক কিছুই বাইরে আসে যারা আসলেই মানুষ, কিন্তু কোনো এক অদ্ভুত ক্ষমতা বলে তারা যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম, ওই মানুষ আর ওই কি বলে, নেকড়ে নেকড়ে মানব মানুষ হয়ে থাকে, যারা বিশেষ বিশেষ পূর্ণিমা রাতে নেকড়ে হয়ে যায়। কিন্তু এ তো অতি প্রাচীনের গল্প কথা, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না। আর তুমি যা বলছো তাতে নাকি মানুষ নিজের মুখ বদলাতে পারে। তাই তো বলছি, আমি তো এসব কথা একদম বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু ভদ্রলোক এক সময় একজন তান্ত্রিক ছিলেন, তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা করতেন। তিনি আমাদের মেজবাড়িতে থাকতেন। মাঝে মাঝে তিনি এখানে এসে দেখা সাক্ষাৎ করে যান। আসলে মেজবাড়ির যে মালিক তার সাথে ওনার সম্পর্ক বেশ ভালো। এমনকি এখানকার ম্যানেজার, দারোয়ান, রান্নার লোক তাকে সবাই বেশ ভালো চেনে এবং শ্রদ্ধা ভক্তিও করে। তা দেখলাম ভদ্রলোক এক সময় তন্ত্র সাধনা করলেও এখন সব ছেড়ে চুড়ে গ্রামের দিকে নিজের বাড়িতেই থাকেন। কলকাতায় কি একটা কাজ করতেন, তাই এখানে থাকতেন। তবে ভদ্রলোকের চোখের দৃষ্টি কিন্তু মিথ্যে কথা বলবে বলে মনে হয় না। আবার তিনি কিন্তু নিজের কথা প্রমাণ করতেও চাইলেন না, শুধু বললেন তিনি এমনটা জানেন এবং সেটা সত্যি হতেও পারে, আবার নাও হতে পারে। অর্থাৎ বিশ্বাস করা কিংবা না করা সেটা তোমার ইচ্ছে, নিজের বিশ্বাস জোর করে কারোর ওপর চাপিয়ে দেওয়া তো ঠিক নয়। তিনি সেটা করেননি, আর তাই তোমার তার প্রতি একটু কৌতূহল হয়েছে, তাই না? আচ্ছা, ভদ্রলোক যদি জোরাজুরি করতেন বা বেশি জোর দিয়ে বলতেন তাহলে ব্যাপারটা হেসে উড়িয়ে দিতেন, কিন্তু তিনি খুব সহজেই কথাটা বলে ছেড়ে দিলেন। আর সকলেই তার এই ব্যাপারটার সাথে পরিচিত। তিনি অমায়িক মানুষ। এমনকি তিনি তার সময়কার একটা গল্পও আমাদের বলেছিলেন কাল রাতে, বেশ ভালো গল্প। বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, তাহলে কি তুমি তারানাথের কাছে এই সমস্ত কথা জিজ্ঞেস করার কথা ভাবছো নাকি? বৃষ্টি কমার তো কোনো নামই নেই। এক কাজ করো, চলো বেরিয়ে পড়ি। বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে থাকলে আজ আর... তাহলে এক কাজ করি, চলো ছাতা নিয়ে বেরিয়েই পড়ি। বেরিয়ে না হয় ট্রাম ধরে ফেলবো। এমনটাই ঠিক হলো। ছাতা নিয়ে বেরিয়ে পড়ে আমরা ট্রাম ধরে নিলাম। তারপর যখন মটলেনের কাছে এসে নামলাম তখন বৃষ্টি কমে এসেছে। আজ আর তেলে ভাজার দোকানটা বসে। পাসিং শোয়ের প্যাকেট নিয়ে তারানাথের বাড়ির কাছে এসে বসলাম। দেখি তারানাথের কাছে বসে উদাসভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। কিশোরী তাকে দেখে বলল, কি ঠাকুরমশাই, আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? মেঘ নাকি? আমাদের কথা শুনে তারানাথ দেখল, তারপর সামান্য হেসে বলল, না, সে কথা নয়, আসলে আকাশের দিকে তাকিয়ে দেখছিলাম। এই একটু আগে কেমন কালো মেঘ করে এসেছিল, বৃষ্টি হলো, আবার কেমন যেন সব সরে গেল। সে তো হবেই। আসলে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল ততটাই হয়ে যাচ্ছে ঠাকুরমশাই। ওসব কথা বাদ দিন। একটা বিশেষ প্রশ্ন ছিল আমাদের, আজকে সে প্রশ্নেরই উত্তর দিতে হবে। তারানাথের ইশারায় আমরা তক্তাপোষের একপাশে বসলাম। তারানাথ বেশ কৌতূহলী হয়ে কিশোরীর দিকে তাকিয়ে বলল, বেশ, তো কি জানতে চাও বলো, সম্ভব হলে আমি অবশ্যই তোমাদের সে কথা বলবো। আচ্ছা ঠাকুরমশাই, এমন কি কখনো হতে পারে
যে কোনো মানুষ কোনো এক বিশেষ তন্ত্রের দ্বারা নির্দিষ্ট তিথিতে কিংবা অন্য কোনো দিনে অন্য কোনো মানুষের রূপ ধারণ করতে পারে? কথাটা বলে কিশোরী তারানাথের দিকে তাকালো। আমিও তাকালাম। এতক্ষণ কিন্তু তার মুখে সামান্য হাসি ছিল, এবারে কিন্তু সে কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রইল কিশোরীর দিকে। তারপর কুণ্ঠিত গলায় বলল, এই কথা তোমাদের কে বলেছে? আহা, বলুন না, এমনটা কি সম্ভব? আপনার কাছে তো শুনেছি অশরীরী আত্মারা অনেক সময় অন্য কারো চেহারা নিয়ে আসতো, কিন্তু কোনো জীবিত মানুষ এমনটা কি করতে পারে? পারে, তবে সেসব তো অতি নিম্নমানের ক্ষমতা। এই ক্ষমতা অর্জন করা যায়, এভাবে কিন্তু খুব বেশি দিন এই শক্তি কাজে লাগানো যায় না। যে কোনো সময় তার শরীরে ওই পরিবর্তন বদলে যেতে পারে। অতি নিম্ন স্তরের সাধনা বলেই এই ক্ষমতা হস্তগত করার পেছনে সত্যিকারের সাধকরা যায় না। যারা সামান্য কিছু করেই ক্ষমতা হস্তগত করতে চায় এবং মানুষকে বিভ্রান্ত করে ক্ষতি করতে চায়, তারাই এই ক্ষমতার পিছনে যায়। এবার বলো তো, তোমায় এই কথা কে বলল? কিশোরী সমস্ত কথা খুলে বলতেই তারানাথ বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে ওই লোকটি একসময় তন্ত্র সাধনা করত এবং বেশ কিছু কথা জানতো সে। এবারে সে যদি এই ক্ষমতা দেখে সে সময় লব্ধ করেও থাকে, এখন সে ক্ষমতা থাকবে না। কারণ এই তন্ত্রের ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ, আর বেশ কিছু নিয়ম আর মন্ত্রও রয়েছে যা এটা কার্যকর করে। এমনটা সম্ভব নাকি? একজন মানুষ অন্য কোনো মানুষের শরীর ধারণ করতে পারে? তোমাদের তো আগেও বলেছি, তন্ত্রে মন্ত্রে এমন অনেক কিছুই সম্ভব যা তোমরা কখনো ধারণাও করতে পারবে না। কিশোরী যে কথা আমায় বলল, সেই তন্ত্রের কথা হলো দেহান্তর। এই তন্ত্র সাধনায় অশুদ্ধ হওয়ার জন্য প্রথমে সম্মোহন অর্থাৎ বশীকরণ শিখতে হয়। বশীকরণ শিখতে পারলে এই দেহান্তর ক্রিয়া বেশ ভালোভাবে কাজে লাগানো যায়। তবু এই ক্রিয়াতে ওই একটা বিপদ রয়েছে, যে কোনো সময় দেহান্তর প্রক্রিয়া নষ্ট হয়ে যেতে পারে। তখন বশীকরণ না থাকলে বিপদ বাড়বে। তাই খুব বেশি সাধক এই দেহান্তর প্রক্রিয়ার দিকে যান না, যেমন আমি কখনোই যাই। তবে একবার এমন অবস্থার মধ্যে পড়েছিলাম যেখানে দেহান্তর প্রক্রিয়া আমি প্রথমবার নিজের চোখের সামনে দেখেছিলাম। তারানাথের দুটো চোখ কেমন উজ্জ্বল হয়ে গেল। সে বাইরের দিকে তাকিয়ে শেষের কথাগুলো বলল। বুঝতে পারলাম কিশোরীর কথা শুনে তার কোনো একটা কথা মনে পড়ে গেছে। হ্যাঁ ঠাকুরমশাই, সেটাই বলুন, তাহলে গোটা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো। আসলে অন্য মানুষের রূপ ধরা ছাড়া আর কোনো কিছুই তো ভালোভাবে বুঝতে পারলাম না। তারানাথ চুপ করে চোখ বন্ধ করে বসে রইল বেশ কিছুক্ষণ, যেন মনে হলো অতীতের কোনো ঘটনা মনে করার চেষ্টা করছে। তারপর কিছুক্ষণ পরে চোখ খুলে বলল, সে অনেক বছর আগের কথা। তখন সবে সবে মাতু পাগলির সঙ্গে আমার দেখা হয়েছে। তারপরে কেটেছে অনেকগুলো দিন। আমি একবার গিয়ে পড়েছি এক গ্রামে। সেই গ্রামে চাষিদের সেই সময় বড়ই দুর্ভোগ। দেশে সেই সময় এমনিতেই খরা চলছে, তারপর গ্রামের উত্তরের দিকে একমাত্র বড় জলাশয় রয়েছে। সেখান থেকে গ্রামের জমিগুলোতে খাল কেটে আনার ব্যবস্থা রয়েছে বটে, তবে সেই জলাশয় গ্রামের জমিদারের আয়ত্তে। আর জমিদার গ্রামের লোকেদের কিছুতেই জল দিতে চায় না। তবে ব্যাপারটা আস্তে আস্তে জানতে পেরেছিলাম। জমিদারের সঙ্গে সেই গ্রামের লোকেদের সদ্ভাব নেই। জমিদারের বাবা মারা যান বছর খানেক আগে। জমিদারের বাবা মুরারি মোহনের সঙ্গে কিন্তু গ্রামের সকলের সদ্ভাব ছিল। জমিদার কৃষ্ণমোহনের সাথে গ্রামের কারো সদ্ভাব নেই। এই কারণে তারা জল পাচ্ছে না। কিন্তু তারা যদি জল না পায়, তাহলে চাষের জমি আবার ঠিক হবে না। তাতে যে সমস্ত ধান ফলেছে সব মাঠেই মারা যাবে। গ্রামের অনেক বড় ক্ষতি হবে। গ্রামের মানুষরা মনে মনে ক্ষুব্ধ হয়ে উঠতে শুরু করেছিল। ঠিক তেমন সময়ে আমি গ্রামে গিয়ে পৌঁছলাম। নিজের মনে হাঁটতে হাঁটতে গ্রামে পথের ধারে দাঁড়িয়ে তাকিয়ে দেখি জমিটায় ফাটল ধরেছে। সূক্ষ্ম রুক্ষ জমি চেহারা দেখে
কেমন যেন ভয় হলো। ধান সামান্য পড়েছে, কিন্তু এখনো পুরো পেকে আসেনি, কাঁচা রয়েছে। আর জল না পেলে তো এই ধান ফলবে না। সেদিকে তাকিয়ে শিউরে উঠলাম। এই দৃশ্য আগেও দেখেছি। যতবার এই দৃশ্য দেখেছি ততবার সেই গ্রামে নেমে এসেছে সর্বনাশা দুর্ভিক্ষ। অবাক হলাম, দেখি একজনের মাথায় একটা কাপড় বাঁধা, গায়ে গামছা ফেলা, আমার দিকে হাঁটতে হাঁটতে আসছে। তাকে ডেকে বললাম, কি ব্যাপার বলো তো, ধান জমিগুলোর এরকম অবস্থা কেন? জমিতে ফাটল ধরতে শুরু করেছে, একটুও জল নেই। এমন চলতে থাকলে তো সমস্ত ধান মাঠেই মারা যাবে। আর জল দেবার কোনো ব্যবস্থা নেই, জলাশয় নেই। এখানে কোনো বড়... সবই আছে সাধু বাবা, কিন্তু গ্রামের জমিদারের সেসব। জমিদার কিছুতেই জল দেবে না বলে রেখেছে। হ্যাঁ, সে কি কথা? গ্রামের মানুষের এই বিপদের সময় গ্রামের জমিদারকে তো তাদের পাশে দাঁড়ানো দরকার। এই গ্রামের ব্যাপারে আপনি জানেন না সাধু বাবা। এই গ্রামে জমিদারের সাথে গ্রামের কিছু মানুষের সম্পর্ক ভালো নেই, আর তাতেই জমিদার গ্রামের সকলের উপরই বেশ ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছে। আর তাতে আমাদের মতো গরিব মানুষগুলো না খেতে পেয়ে মারা যাবে। ধানের জমিতে যদি একবার ধান মরে যায় তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। তার মুখের দিকে তাকিয়ে দেখলাম চোখের তলায় গাঢ় কালি, মুখের চারপাশে বলি রেখা এসে জমা হয়েছে। তার ক্লান্ত অসহায় মুখটা দেখে সত্যি কেমন লাগলো। বললাম, তোমাদের জমিদার বাড়িটা কোথায়? আমায় একবার দেখিয়ে দাও তো, আমি একবার যাই। এমন দৃশ্য তো কল্পনা করা যায় না। এতটা হেঁটে এলাম, তারপর সমস্ত ধানের জমি এমন শুকিয়ে গিয়েছে। এভাবে চললে তো গ্রামে দুর্ভিক্ষ লাগবে। তখন তো গ্রামও থাকবে না, আর জমিদারও থাকবে না। লোকটা হাসলো, তারপরে সরাসরি আমায় জমিদার বাড়ি যাওয়ার পথ দেখিয়ে দিল। পথে আস্তে আস্তে আরো দুই একজনের সঙ্গে দেখা হলো, কিন্তু সকলেরই সেই একই অবস্থা। চোখে উদাস দৃষ্টি। ভবিষ্যতের করুণ পরিণতির জন্য তারা যেন সকলেই নিজেকে তৈরি করে নিয়েছে। আমি যখন সেখানে গিয়ে পড়লাম তখন দুপুর। জমিদার বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। জমিদার বাড়ির কাছে একজন দারোয়ান মতো কেউ দাঁড়িয়ে রয়েছে। বাড়িটা বড়, বেশ একতলা হলেও পাশাপাশি অনেকগুলো ঘর। গোটা জায়গাটা একটা পাঁচিল দিয়ে ঘেরা। দারোয়ানের মতো যে দাঁড়িয়ে ছিল গেটের কাছে, সে আমায় দেখে হাত জোর করে প্রণাম করে বলল, আসুন সাধু বাবা, সাধুদের বেশ ভালোবাসে জমিদার। আপনি আসুন, ভেতরে আসুন। তার কথা শুনে তো বেশ ভালোই লাগলো। জমিদার মাঝে যদি সাধু বাবাদের আদর আপ্যায়ন করে থাকে তাহলে তো আমার কাজটা একটু সহজ হতেই পারে। কিন্তু ওই লোকটা যেমন কথা বলল, তাতে বোধহয় এই গ্রামে এমন কিছু একটা হয়েছে যা খুব একটা সহজ ব্যাপার নয়। দারোয়ানের সাথে গেট পেরিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরের দিকে বেশ খানিকটা ফাঁকা উঠোন, দুপাশে গাছের সারি দেখে বেশ ভালোই লাগলো। সে সমস্ত পেরিয়ে দাওয়ার কাছে একটা বসবার জায়গায় আমি গিয়ে বসলাম। দারোয়ান ভিতরে গিয়ে কাকে কি খবর দিয়ে আবার নিজের জায়গায় চলে গেল। একটু পরেই ভিতর থেকে একজন বেরিয়ে এলো। বেশ সুন্দর চেহারা, বলিষ্ঠ পুরুষ। নাকের নিচে বেশ মোটা গোঁফ, ভারী গাল, উজ্জ্বল চোখ, মাথায় লম্বা চুল, গাল ভরা দাড়ি। সে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আমায় প্রণাম করে বলল, প্রণাম সাধু বাবা, আমার যে আপনাকে প্রয়োজন ছিল। তার এমন কথায় আমি কিন্তু অবাক হয়ে গেলাম। আমি তার কাছে এসেছি এক বিশেষ প্রয়োজনে, অথচ সে আমায় বলছে তার আমাকে প্রয়োজন ছিল। ব্যাপারটা কি হলো? আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনার আমায় প্রয়োজন ছিল মানে? আপনি তো এর আগে আমায় কখনো দেখেননি, এমনকি আমিও প্রথমবার আপনাকে দেখছি। সে কথা আমি জানি সাধু বাবা, তবে সে কথা নয়। আমি আপনাকে এক অন্য কথা বলবো।
এখন তো আর সময় নেই, দুপুর হয়েছে। আমি খাবারের জন্য বলে দিচ্ছি, আপনি দুপুরের খাবার গ্রহণ করুন। একটি বিশেষ প্রয়োজনে আমায় এক্ষুনি বেরোতে হবে, আমি থাকতে পারছি না, তার জন্য দুঃখিত। বিকেলে এসে আমি আপনার সাথে কথা বলবো। কিন্তু আমি কেন এখানে এসেছি সে কথাই তো আপনি শুনলেন না জমিদার মশাই। সমস্ত কিছু আমি পরে শুনবো সাধু বাবা, কিন্তু আমি যে বিপদে পড়েছি সে বিপদ থেকে আমায় আপনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। হয়তো পারবে, আসলে আমি ঠিক ভরসা করে কথাগুলো বলতেও পারছি না কাউকে। আপনি সাধক মানুষ, আপনাকে দেখে মনে ভরসা হলো। আপনি যখন দরজার কাছে দাঁড়িয়ে আমার ওই প্রহরীর সঙ্গে কথা বলছিলেন, তখনই কেমন যেন মনে হলো আপনি পারবেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। তাই আর কি। আমি একটু অবাক হলাম, কিন্তু আমার আর বলার মতো সুযোগ জমিদার কৃষ্ণ দিল না। আমায় সেখানেই রেখে একটি কাজের লোককে আমার আহার প্রস্তুত করতে বলে কোথায় যেন চলে গেল। একটু পরেই গরুর গাড়ির চাকার শব্দ শুনতে পেলাম, সে কোথাও বেরিয়েছে। আর দুপুরের খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। জমিদার বাড়ির খাবার বলে কথা, সরু চালের ভাত, ডাল, মাছ, মিষ্টি, চাটনি, পায়েস মন ভরে খেলাম। খাওয়ার শেষে ফল পর্যন্ত দেওয়া হয়েছিল। আমার থাকার জন্য একটি ঘর দেওয়া হয়েছিল, সেখানে একটু গড়িয়ে নিচ্ছিলাম। মনে মনে স্থির করে রাখলাম, যখন জমিদার মশাইয়ের সঙ্গে কথা বলবো, গ্রামের সমস্যা নিয়েই আগে কথা বলবো। কিন্তু জমিদার মশাই নিজের আবার কি বিপদ রয়েছে? আগের দুটো দিন ঠিকভাবে খাওয়া হয়নি, তার মধ্যে 1.5 দিন প্রায় হেঁটেই কাটিয়েছি। রাতটুকু বিশ্রাম নিয়েছি, তাই শরীরও বড্ড ক্লান্ত হয়েছিল। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। আশ্চর্য ব্যাপার, আপনি গ্রামের সমস্যার কথা বলতে জমিদার মশাইয়ের কাছে গেলেন, অথচ সেও কোনো বিপদে পড়েছিল। সেটাই তো বললেন, যার যেখানে প্রয়োজন তার ঠিক সেই সময়ে যাওয়া হয়। যদি আমি সেদিন সকালে ওই বড় রাস্তার বাঁকের কাছে ডান দিকে না গিয়ে বাঁ দিকে যেতাম, তাহলে হয়তো অন্য কোনো গ্রামে চলে যেতাম। আর হয়তো কেন, সত্যিই চলে যেতাম। সেই পথ আর এই পথ দুটোই ছিল দুদিকে বহু দূর বিস্তৃত। আমার ভাগ্যই আমায় ওই গ্রামে নিয়ে গিয়েছিল। তো সে যাই হোক, বিকেলের দিকে ফিরে এসেছিলেন কৃষ্ণমোহন। আমি ঘুম থেকে উঠে যাওয়াতেই সে আমার ঘরে এসে পড়ল। কাজের লোকটিকে সেখান থেকে চলে যেতে বলে দরজাটা নিজের হাতে বন্ধ করে দেবে এবং বলে দিল এই সময় কেউ যেন তাকে আর বিরক্ত না করে। সমস্ত কাজ সেরে কৃষ্ণমোহন আমার বিছানার একপাশে বসে বলল, সাধু বাবা, কোনো মানুষ মৃত্যুর পরে কি আবার সত্যি সত্যি ফিরে আসতে পারে? দেখুন জমিদার মশাই, এভাবে আমি আপনাকে কোনো কিছুই বলতে পারবো না। গোটা ব্যাপারটা না ভালো করে শুনে তো আমি আপনাকে... আমি জানি সাধু বাবা, আর তার জন্যই তো আপনাকে এখানে থাকতে বললাম। আপনার সমস্যার কথা আমি শুনবো, আমি অবশ্যই শুনবো। আপনি কি বলতে এখানে এসেছেন সেটাও আমি শুনবো। আপনাকে আমি কথাও দিচ্ছি, আপনার ইচ্ছের অন্যথা আমি করব না, কিন্তু আমায় বিপদ থেকে উদ্ধার করুন। আমি প্রায় প্রতি রাতেই আমার বাবা মুরারিমোহন রায়কে দেখতে পাচ্ছি, আর প্রতিবার ঠিক আমার ঘরের জানালাটার কাছে দেখতে পাচ্ছি। তার কথা শুনে আমি অবাক হলাম। আর যে সে মিথ্যে কথা বলছে সেটা কিন্তু মনে হলো না। প্রথমে কৃষ্ণমোহনকে যা দেখেছিলাম, শক্ত রুক্ষ একটা ভাব তার মধ্যে রয়েছে। সে আমায় বিপদের কথা বলবে বলেছিল, কিন্তু তখনও তার মুখে একটা কাঠিন্য ছিল। কিন্তু এখন সে কেমন যেন ভেঙে পড়েছে বলে মনে হলো। প্রায় শিশুদের মতো ভয় পেয়ে তার মুখ শুকিয়ে এসেছে। আমি তাকে সামলানোর জন্য বললাম, না না, দেখুন জমিদার মশাই, এমন হতেই পারে যে বিভিন্ন সময় অনেক কারণে আমরা ছেড়ে যাওয়া মানুষদের দেখে থাকি। কিছু ক্ষেত্রে আমাদের মনের ভুল হতে পারে, আবার কিছু ক্ষেত্রে তারা আমাদের আশেপাশে থেকে যায়, তাই। কিন্তু সাধু বাবা, আমার বাবা মারা গেছে প্রায় বছর খানেক হতে চলল। কই, এতদিন তো আমি তাকে দেখতে পাইনি।
এই মাস খানিক ধরে দেখতে পাচ্ছি তাকে। এইবার তার কথাটা শুনে কেমন যেন অবাক হলাম। প্রিয়জনদের মৃত্যুর পর মানুষটা তাকে দেখতে পায়, অনুভব করতে পারে, এই চিরন্তন সত্য। এমনটা হয়, কিন্তু সে যেমন বলছে তেমনটা কি করে হলো এত বছর পরে? তা কতবার দেখতে পেয়েছেন তাকে? আর রাতের বেলা ছাড়া আপনি তাকে অন্য কোনো সময় কি দেখতে পেয়েছেন? না, শুধু রাতের বেলা ঠিক ওই জানালাটার কাছে এসে দাঁড়ায়, আর তার হাতে একটা মোমবাতি থাকে। সেই মোমবাতির আলোতেই তার মুখটা ভালোভাবে দেখা যায়। সে আমায় একটাই কথা বলতে চায়, কিন্তু তারপরেই, তার পুরো কথা শোনার আগেই সে এখান থেকে চলে যায়। কি কথা? এই গ্রামের মানুষেরা নাকি বড় বিপদে রয়েছে। আসলে গ্রামের মানুষদের সঙ্গে একটা ব্যাপারে আমার সামান্য মনোমালিন্য হয়েছিল। তারপর থেকেই তাদের সঙ্গে আমার দূরত্ব বেড়ে গিয়েছিল। তারা আমার কথা শুনলে আর আমার সাথে জমিদার আর প্রজাসুলভ ব্যবহার করলে আমি তাদের সাহায্য করব, সে কথা বলেছিলাম, কিন্তু তারা এ কাজ করতে চায় না। আমি অবাক হয়ে গেলাম। তাহলে গ্রামের বাইরে যে কথা শুনেছিলাম সে কথা সত্যি? কিন্তু জমিদার মশাই, আমি তো এই সমস্যার জন্যই আপনার কাছে এসেছিলাম। আমি গ্রামের পথে দেখেছি জমিতে ফাটল ধরেছে, গ্রামের জমিগুলোর ধান মাঠেই মারা যাবে। আর এমনটা হলে তো গোটা গ্রামে দুর্ভিক্ষ নেমে আসবে, তখন আর আপনি কিছুই বাঁচাতে পারবেন না। আপনার জলাশয় থেকে ওদের জল দেওয়ার ব্যবস্থা করুন। আপনি এই কারণে এসেছেন সাধু বাবা? দেখুন, আপনি বাইরের লোক হয়ে এই গ্রামে এসে গ্রামের মানুষদের জন্য আমার কাছে এসেছেন, অথচ গ্রামের লোকেরা কিন্তু এখানে আসতে চায় না, তারা ভয় পায়। ভয় পায়? কাদের ভয় পায়? তারা ভয় পায় না, তারা জানে আপনি তাদের সাহায্য করবেন না বলে দিয়েছেন। এই কথায় কৃষ্ণমোহন কেমন যেন একটু অবাক হলো। তারপর বলল, গ্রামের ওই পুরোহিত আর তার বেশ কিছু লোক রয়েছে, তারা সবাই মিলে বাবার মৃত্যুর পর এখানে এসেছিল। ওই উত্তরের জলাশয় আর বেশ কিছু জমি নাকি বাবা ওই পুরোহিতের নামে করে দিয়ে গেছে, কিন্তু তার আর কোনো লেখাপড়া নেই। এমনকি বাবা আমায় সে কথা বলেও যায়নি, তাই আমি সেটা দিতে চাইনি। অত বড় জলাশয় আর অত জমি দিয়ে দিলে তো জমিদারির প্রায় অর্ধেকটা চলেই যাবে, তাই আমি তাতে রাজি হইনি। আর তাতেই ওরা বলছে এই গ্রামে আমি নামে জমিদার হয়ে থাকবো, গ্রামের প্রজাদের সাথে আমার কিছুতেই সদ্ভাব হতে ওরা দেবে না। তারপর থেকেই শুনেছি তাদের খাজনা বেশি নেই, তারপর আরো কত কি। বুঝতে পারছিলাম যে ভেতরে ভেতরে কোনো একটা ষড়যন্ত্র নিশ্চয়ই চলছে, কিন্তু সেসব ঠিক করা যাবে। জমিদার মশাইকে একটু বোঝালেই সে জল দিতে রাজি হয়ে যাবে, তাহলে গ্রামের মানুষের সঙ্গে সম্পর্কটাও ঠিক করা যাবে। কিন্তু জমিদার মশাইয়ের বিপদটাও তো দেখা উচিত। তা আপনি যখন জল দিতে রাজি আছেন তাহলে তো আর কোনো সমস্যাই নেই। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। আপনার সমস্যাটা আবার বলুন। আচ্ছা, আপনার বাবাকে এতদিন পর দেখতে পেয়ে আপনি কি ভয় পাচ্ছেন? প্রথম রাতে আমি তাকে ভয় পাইনি সত্যি, কিন্তু তারপরেও যখন দুবার দেখলাম, সেদিন রাতে জানালার দিকে তাকিয়ে আমি বেশ ভয় পেয়ে গেছিলাম। মোমবাতির আলোটা ঠিক তার মুখের কাছে গিয়ে পড়েছে, আর সেই আলোতে তার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু একটা ব্যাপার কেমন যেন আমার মনে হচ্ছিল, আর তার মুখটা যেন কেমন, যেন মনে হচ্ছিল একজন মৃত মানুষের মুখে যদি কেউ একটা জ্যান্ত মানুষের শরীর এনে বসিয়ে দেয়, তাহলে যেমনটা হওয়ার কথা ঠিক তেমন। সে যেন আমার দিকে তাকিয়ে আছে, অথচ কিছুই দেখছে না। সে এমন এক দৃশ্য, তার কথা আমি আপনাকে ভালো করে বলে বোঝাতে পারবো না সাধু বাবা। এখন আমি ভাবছি যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়। তিনি আপনার কাছে কেন আসেন? মানে কি উদ্দেশ্যে আসেন? আমার কাছে সে এসে বলে ওই একটাই কথা, গ্রামের মানুষদের সঙ্গে সদ্ভাব রাখতে। যদি প্রজা ভালো থাকে তাহলে জমিদার রাজা হয়ে যায়, আর প্রজারা ভালো না থাকলে জমিদার কিন্তু জমিদার থাকে না। এসব কথাই আমায় সে বলে, অর্থাৎ গ্রামে আমি যে সমস্যায় পড়েছি সেই কথাই সে আমায় জানায়। কিন্তু প্রতিবার আমি তাকে কিছু বলতে গেলে সে কোনো উত্তর দেয় না, আর হঠাৎ করে এসে কোথায় যেন চলে যায়। আপনি আমায় বাঁচান সাধু বাবা, আর আপনি আমায় আপনি বলবেন না। আপনি সাধক মানুষ, আপনি আমার চেয়ে অনেক বড়। আপনি আমায় আপনি বললে আমার অকল্যাণ হবে, আপনি আমায় তুমি বলবেন।
এই কথাটায় আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। হঠাৎ করে চলে যায়, এর মানে তুমি তার চলে যাওয়াটা দেখতে পাও? হ্যাঁ সাধু বাবা, আমি তার চলে যাওয়াটা দেখতে পাই, কিন্তু যখন দেখতে পাই তখন সে অনেকটা দূরে চলে গেছে। আর ঘর থেকে বাড়ির পিছন দিকের যে জানালাটা রয়েছে, সেই জানালাটা থেকে পিছনের দিকে ঘাসের জমিতে সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমি দেখতে পাই। এই কথাটাতেও আমার কেমন যেন অবাক লাগলো। যদি কৃষ্ণমোহনের বাবা কোনো কারণে তার কাছে এসে থাকে, তাহলে তাকে ওভাবে জমির পথ ধরে হেঁটে হেঁটে চলে যেতে হবে কেন? আচ্ছা কৃষ্ণমোহন, তুমি এর মধ্যে তোমার বাবাকে, অর্থাৎ যাকে তুমি দেখতে পাচ্ছ, তাকে এমন কোনো প্রশ্ন করেছো যে প্রশ্নের উত্তর তোমার বাবাই একমাত্র দিতে পারত? অর্থাৎ সে তোমার বাবা কিনা তা পরীক্ষা করে দেখেছো? এ কি বলছেন সাধু বাবা? আমার বাবাকে আমি চিনতে পারবো না? হুবহু আমার বাবার মতো চেহারা। আসলে আমার বাবাকে আর আমাকে প্রায় একই রকম দেখতে ছিল, শুধু বয়সেই যা পার্থক্য। তুমি বুঝতে পারছো না? এমন কোনো ব্যাপার হতেই পারে যে এর পিছনে অন্য কিছু রয়েছে। এমন কোনো এক শক্তি রয়েছে যা তোমায় সম্মোহিত করে অন্য কিছু দেখাচ্ছে, যা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা তুমি এক কাজ করো তো, তুমি এরপর যেদিন তাকে দেখতে পাবে সেদিন এমন কোনো একটা প্রশ্ন করবে যা তোমার এবং তোমার বাবার সঙ্গে জড়িত, যে কথা আর অন্য কেউ জানে না। আরেকটা কথা, সে কি তোমায় শুধু এই কথাই বলেছিল না আর অন্য কথা কিছু বলেনি? আরেকটা কথা বলেছিল সাধু বাবা, বলেছিল ওই যে পুরোহিত মশাইয়ের কথা বলেছিলাম, সেই পুরোহিত রাম ভট্টাচার্যকে যেন আমি ওই জলাশয় আর ওই 10 বিঘা জমি তার নামে লেখাপড়া করিয়ে দিই। সে জমি নাকি তিনি তাকে দান করে গিয়েছিলেন। মৃত্যুর সময় তার সে কথা মনে ছিল না, আর তার মুখের কথার চেয়ে লেখার দাম বেশি হতে পারে সে কথা তিনি কোনোদিনও ভাবেননি। কৃষ্ণমোহনের কথা শুনে আমি কিন্তু এবার বড্ড চিন্তায় পড়ে গেলাম। কৃষ্ণমোহনের বাবা মুরারি মোহন যদি সত্যি এসে থাকেন, তাহলে তিনি যে সমস্ত কথা বলে গেছেন সেগুলো সত্যিই হবে। আর গ্রামের লোকেদের এই সময় জল প্রয়োজন। গ্রামের লোকেরা যে কৃষ্ণমোহনের ওপর ক্ষেপে রয়েছে সে কথাও সত্যি। আর জমিদার মশাই যদি তার 2 শর্ত পূরণ করে, তাহলে তো গ্রামে আমার নতুন করে সুখ শান্তি বিরাজ করবে। কিন্তু তবুও মনের মধ্যে কেউ যেন আমায় বলতে লাগলো, চোখের সামনে যেসব দেখতে পাচ্ছ তা বিশ্বাস করো না, বিশ্বাস করো না। আমিও বিশ্বাস করতে পারছিলাম না, তাই আবার বললাম, জমিদার মশাই, আমি যে কথা বললাম সে কথাটা যেন মনে থাকে। যেভাবেই হোক তুমি তোমার বাবার ফিরে আসা অশরীরী আত্মাকে এমন কোনো প্রশ্ন করবে যার সঙ্গে তোমার এবং তার এমন কোনো নিজস্ব সম্পর্ক রয়েছে যা আর কেউ জানে না। তারপর দেখা যাবে। এখন এই বিষয়ে আমি আর কিছুই বলতে পারছি না। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি এই বাড়িতে দিন কয়েক থাকতে চাই। গোটা ব্যাপারটা এখান থেকেই দেখা দরকার। কৃষ্ণমোহন উঠে দাঁড়ালো, তারপর বলল, আমিও চাই সাধু বাবা আপনি এখানে থাকুন। আপনি থাকলে মনে খানিকটা ভরসা পাবো। কাউকে আমি বিশ্বাস করতে পারি না। সবাই পুরনো লোক হলেও সবাই যে যখন খুশি বেইমানি করতে পারে, কারণ বুঝতে পারি তলে তলে সবাই আমার উল্টো দিকে। কারণ গ্রামের মানুষদের আমি এখনো জল দিইনি। ও কাজটা করো না, জল দিয়ে দাও। গ্রামের অবস্থা আমি নিজে চোখে দেখেছি। তোমার সঙ্গে যাদের বিবাদ হয়েছে তাদের সঙ্গে বিবাদ আলাদা করে মিটিয়ে নাও, কিন্তু গ্রামের লোকজনদের জল দিয়ে দাও। কালকেই এই ব্যবস্থা করো। আর যাদের সঙ্গে তোমাদের বিবাদ তাদেরকেও ডাকার ব্যবস্থা করো একবার। পরদিন সকালে আমার কথা মতোই কৃষ্ণমোহন সমস্ত ব্যবস্থা করলো। বাড়ির কাছে গ্রামের লোকেদের ডাকা হলো, তাদের সঙ্গে কথা বলে জলের ব্যবস্থাও হলো। কিন্তু সেই ব্যবস্থা হতেই প্রায় সমস্যার জন্য একটা দলের মধ্যে থেকে একজন উঠে এসে বলল, না না জমিদার মশাই, শুধু জল দিলে তো হবে না। আর ওই জলাশয় তো আমার নামে করে দিয়ে গেছিল আপনার বাবা, সেই ব্যাপারটা কি হবে? আর ওই 10 বিঘা জমি, এই ব্যাপারটা নিয়েও কথা বলা হবে, তবে গ্রামের লোকদের জল আগে প্রয়োজন। গ্রামের লোকেরা জল পরে পেলেও হবে, কিন্তু এই কাজটি আগে করতে হবে। কি গো,
তোমরা সবাই কি বলো? হ্যাঁ, রাম ভট্টাচার্যের পিছনে থাকা কয়েকজন তার কথায় সম্মতি জানালো, আর তাতেই আমি বলে উঠলাম, তোমাদের মনে দয়া মায়া কিচ্ছু নেই? দেখতে পাচ্ছ চোখের সামনে গোটা গ্রাম জলের অভাবে ধুঁকছে। গ্রামে মাঠে ঘাটে ধান জমিগুলো ফাটল ধরে গেছে, এক ফোঁটা জল নেই। আর কিছুদিন এভাবে চলতে থাকলে ফসলগুলো মাঠে মারা যাবে। আর তখন কি তোমরা এই ঘটনার জন্য জমিদারকে দায়ী করবে? তোমরা কি এমনটাই পরিকল্পনা করেছো যে জমিদার মশাইকে এখান থেকে সরিয়ে দেবে? গ্রামের লোকেরা কিন্তু এটা হতে দেবে না। বুঝতে পারলাম রাম ভট্টাচার্য আগুন ঝরা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে, তার সঙ্গে আর তার পেছনে কয়েকজন। আমি গ্রামের লোকেদের দিকে তাকিয়ে হাত জোর করে বললাম, দেখুন, আমি এই গ্রামের কেউ নই। আমি এসেছি অনেক দূর থেকে। হাঁটতে হাঁটতে এই গ্রামের মাঠের ধানের জমির এমন দুর্দশা দেখে এখানে এসেছি। ওই লোকটির সঙ্গে আমার প্রথম কথা হয়েছিল। যে লোকটির সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সেও এসেছিল। ওনাদের কথায় আমি জমিদার মশাইয়ের কাছে আর্জি নিয়ে আসি। তখনই জানতে পারি এই পুরোহিত এবং তার দলবল মিলে আসলে জমিদার মশাইকে আটকে রেখেছে। গ্রামের লোকজনদের জল না দিয়ে ওরা ইচ্ছে করে গ্রামের লোকেদের মারতে চাইছে, যাতে সমস্ত দোষ জমিদার মশাইয়ের ওপর আসে। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। ওই জলাশয় আমাদের। ওই জলাশয় আমাদের না দিয়ে শুধু শুধু জল দেওয়ার নাটক করে তো কোনো লাভ নেই। ও জলাশয় আপনার, তার কোনো প্রমাণ নেই, তার কোনো লেখাপড়া নেই, দানসত্র নেই। কিছু একটা থাকা দরকার। আমি জমিদার মশাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি জমিদার মশাইয়ের বাবা মুরারি মোহন রায় সব কিছু ক্ষেত্রেই যা দান করতেন তার দানপত্র লিখে রেখে যেতেন, কিন্তু এ বিষয়ে কোনো লেখা নেই। আপনাদের মনে হয়েছে আর আপনারা দাবি করতে পারেন না। গ্রামের লোকেরা আছে, তারাই বলুক। তাদের আগে কি প্রয়োজন, জল নাকি আপনার দাবি? গ্রামের লোকেদের মধ্যে শোরগোল পড়ে গেল। সবাই চিৎকার করে জলের কথাই বলতে লাগলো। আমার মুখে সামান্য হাসি ফুটল। রাম ভট্টাচার্য দাঁতে দাঁত চেপে আগুন চোখে তাকিয়ে রইলেন। তারপর কি মনে হতে তার দলের 7 জনকে নিয়ে বেরিয়ে গেলেন। জমিদার মশাই সামনে এসে বললেন, ওই রাম ভট্টাচার্যের জন্যই তোমাদের সাথে আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত। তোমরা জল পাবে, আল কেটে জল দেওয়ার ব্যবস্থা আমি করব। আমার তরফ থেকে 10 জন থাকবে, বাকি তোমরা সেই 10 জনের সাথে মিলে যেটুকু জল নেওয়ার নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। এই ঘোষণায় সকলেই যেন খুশি হলো। যে লোকটির সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সে এগিয়ে এসে আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, সাধু বাবা, আপনি যে সত্যি জমিদার মশাইকে বলে আমাদের জন্য এতটা করবেন তা আমি ভাবতে পারিনি। আরে আমি কিচ্ছু করিনি, যা হয়েছে তা তোমাদের ভাগ্যের জন্য। দেখো বাবা, ভাগ্যে যা থাকবে তাই তো হবে। কিন্তু সাধু বাবা, একটা ব্যাপার তো হলো, কিন্তু এই ব্যাপারটা যদি বাবা সত্যি সত্যি বলে যায় তাহলে তো ওই জমি আর জলাশয়। তোমায় যা বলেছি তুমি শুধু তাই করবে, আর কিচ্ছু করতে হবে না তোমাকে, বুঝলে? জমিদার মশাই সম্মতি জানালো। বুঝতে পারলাম তিনি ভিতরে ভিতরে ভীষণ ভয় পেয়ে রয়েছেন। জমিদার মশাইয়ের পাশের ঘরেই আমার থাকার ব্যবস্থা করা হলো। 2 দিন কেটে গেল, তেমন কিছুই হলো না। 3য় দিন রাত্রে বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। অনেক রাত পর্যন্ত জেগে জানলার এক পাশে বসে রইলাম। জানলার পাশে এমন ভাবে বসলাম যেন জানলার কাছ দিয়ে যদি কেউ যায় সে আমায় দেখতে পাবে না, অথচ আমি অন্ধকারে থাকার জন্য তাকে দেখতে পাব। বাইরে চাঁদের আলো রয়েছে সামান্য। একটা খস খস শব্দ শুনে বুঝতে পারলাম পায়ে পায়ে কেউ জানলার কাছে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমার জানলার কাছে কেউ নেই। অর্থাৎ পাশের জানলার কাছে কেউ এসে নিশ্চয়ই দাঁড়িয়েছে। রাতের বেলা জমিদার বাড়ির দরজায় প্রহরী থাকে না, তারা ভিতরের ঘরে ঘুমোতে চলে আসে। দরজা বন্ধ করা থাকে, শুধু শুধু রাতের বেলা বাইরে কেই বা থাকতে চায়। আর এখন ইচ্ছে করেই আমি সন্ধ্যার পর থেকেই ও ঘরে আড়ি পাতা বন্ধ করে দিয়েছিলাম। উপস্থিত সময় বুঝতে পেরে আস্তে আস্তে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। চাঁদের আলোয় চারপাশটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে।
পূর্ণিমা আর অমাবস্যার মাঝামাঝি সময়। আস্তে আস্তে ঠিক বড় বাড়ির এক পাশে দেওয়াল ঘেঁষে চলতে লাগলাম সামনের দিকে। মাথার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘুরতে লাগলো। হাঁটতে হাঁটতে যখন একবারে বাড়িটার অন্য পাশে এসে গেছি, তখন একটা ফিস ফিস শব্দ শুনতে পেলাম, যেন কারা কথা বলছে। আবার খানিকটা সামনের দিকে এগিয়ে গেছি। এবার একটা বাঁক ঘুরলেই জমিদার বাবুর ঘরের জানলা এবং আমার ঘরের জানলা সেই লম্বা লম্বি জায়গাটায় চলে আসবে। সামান্য মাথা বাড়াতেই দেখলাম জমিদার বাবুর জানলাটার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় ভালোভাবে দেখা না গেলে অনুমান করা যায় যে দাঁড়িয়ে আছে তাকে বেশ চেনা চেনা মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি দেওয়ালের পাশ থেকে সরে এসে একপাশে গাছের আড়ালে অন্ধকারে মিশে গেলাম। তারপর সেই অন্ধকার থেকেই সামনের দিকে তাকিয়ে রইলাম। কথা শুনতে পেলাম না, কিন্তু ফিস ফিস করে তারা যেন কিছু বলছে তা বুঝতে পারলাম। জমিদার মশাই জানলার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে কথা বলছে। একটু পরে কি যে হলো, জানলার কাছে দাঁড়িয়ে থাকা লোকটা পিছনের দিকে ঘুরল, আর তার ঠিক সঙ্গে সঙ্গে চাঁদের আলোয় তার মুখটা দেখে আমি অবাক হয়ে গেলাম। জমিদার মশাইয়ের বয়স যদি খানিকটা বেড়ে যায় তাহলে ঠিক যেমনটা হবে, এমনিতেই একটা লোক দাঁড়িয়ে রয়েছে জানলার কাছে। ঠিক যেমনটা হবে এমনই একটা লোক দাঁড়িয়ে রয়েছে জানলার কাছে। সে পিছনের দিকে ঘুরে হাঁটতে শুরু করেছে। জমিদার মশাই চিৎকার করে বলল, সাধু বাবা, সাধু বাবা, আমার বাবা নয়, আমার বাবা নয়। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সেই লোকটা অদ্ভুত ভাবে যেন পিছনের দিকে ছুটতে শুরু করেছে, পিছনের প্রাচীরের দিকে ছুটতেছে। আমি আর অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালাম। আমাকে দেখে অদ্ভুত ভাবে হেসে উঠল সে। তার মুখের হাসিটা দেখে আমি কিন্তু মুহূর্তের জন্য চমকে উঠলাম। বললাম, কে তুই? সত্যি করে বল, কে তুই? আমি কে? আমি কে তা জানতে পারলে তুই এখান থেকে এক্ষুনি সরে পড়বি, এক্ষুনি সরে দাঁড়াবি। আমি জানতে চাই কে তুই, আর এখানে কেন এসেছিস? এত ইচ্ছে যখন তখন তখন দেখ দেখ আমি কে। কথাটা বলে সে মাথা নিচু করলো, আর তারপরে নিজের ডান হাতটা হঠাৎ করে তার মুখের সামনে মাথা থেকে পা পর্যন্ত একবার নামিয়ে নিয়ে আবার তুলে ফেলতেই দেখতে পেলাম আমার চোখের সামনে যেন ভোজবাজির মতো হলো। একটা হালকা হাওয়া আমার গায়ে এসে লাগলো, আর তার সঙ্গে চোখের সামনে একটু আগে দেখতে পাওয়া কৃষ্ণমোহনের মতো চেহারার সেই মুরারি মোহন বদলে গেল রাম ভট্টাচার্যে। রাম ভট্টাচার্যের মুখের সেই অদ্ভুত হাসি আমায় এখনো কেমন যেন মনে করিয়ে দেয় কোনো এক পিশাচের কথা। কোনো মানুষ ওভাবে হাসতে পারে না। জমিদার মশাই ঘর থেকে বেরিয়ে আলো নিয়ে ছুটতে ছুটতে এসে পড়েছিলেন ঠিক সেইখানে। তিনি চিৎকার করে বললেন, সাধু বাবা, সাধু বাবা, ও আমার বাবা হতে পারে না, ও কোনো মানুষ হতে পারে না। আমার আগেই সন্দেহ ছিল যে আপনি কিছু একটা করেছেন। আপনি গ্রামের মানুষদের সঙ্গে জমিদারের সম্পর্ক নষ্ট করার জন্য যা খুশি করতে পারেন না। করতে পারি, আমি যা খুশি করতে পারি, আর আমি যা করেছি ভালোর জন্য করেছি। কেন কেন জমিদার মশাইয়ের বাবা আমায় বলেছিল ওই জলাশয় আমার নামে করে দেবে? কারণ ওই জলাশয়ের ধারে যে অশরীরীর উৎপাত হতো সমস্ত কিছু আমি লাঘব করেছি, আর পুরস্কার স্বরূপ আমাকে 10 বিঘা জমিও দেবে বলেছিল, কিন্তু তারপরেও আমাকে তা দেয়নি। কিন্তু ওই জলাশয়ে তো কখনোই কোনো অশরীরীর উপদ্রব ছিল না। ছিল, আলবাত ছিল। ওখানে সন্ধ্যের পর কেউ যেত না, তাই তো জানতে পারতো না। সন্ধ্যের পর ওখানে গেলে তাকে আর খুঁজে পাওয়া যেত না। আমাদের এই গ্রামে বিগত 10 বছরে অনেক মানুষ নিখোঁজ হয়েছে, তাদের সবাই ওই জলাশয়ের জলে ডুবে মরেছে। আমি ওই স্থানে অশরীরীর প্রভাব মুক্ত করেছিলাম।
কিন্তু জমিতে এই অশরীরীর প্রভাব যে আর নেই তা আমি দেখাতে পারিনি, আর তাই আমায় যা দেবে বলেছিল তাই দেয়নি। আর তাতেই আমি ঠিক করেছিলাম সমস্তটাই আমিই নেব। কিন্তু এভাবে তো তা সম্ভব নয়, আর এই পথ অন্যায়। আপনি তন্ত্র শিক্ষা পেয়েছেন তা বুঝতে পারছি, সেই শিক্ষা প্রয়োগও করছেন, কিন্তু সেই শিক্ষা আপনি এই পথে কাজে লাগাবেন সেটা তো ভালো কথা নয়। তন্ত্রক্রিয়া কখনো নিজের জন্য কাজে লাগানো যায় না। আমি তো নিজের উদ্দেশ্যের জন্য কাজে লাগাইনি, আজ সমস্ত কিছুরই সমাধান হয়ে গেছে। কথাটা বলে রাম ভট্টাচার্য অদ্ভুত ভাবে হাসতে লাগলো। দুটো হাত উপরের দিকে তুলে অদ্ভুত ভাবে হাসতে হাসতে আমাদের চোখের সামনে একটা ব্যাপার ঘটে গেল। রাম ভট্টাচার্যের শরীরটা হঠাৎ করে কেমন যেন হয়ে আসতে লাগলো। দেখলাম একটা দমকা হাওয়ায় তার শরীরটা যেন ধুলোর মতো ঝুরঝুরে হয়ে কোথায় মিশে গেল। এই দৃশ্য দেখে কৃষ্ণমোহন ভয়ে একটা চিৎকার করে উঠল, থরথর করে কাঁপতে কাঁপতে বলল, কি হলো সাধু বাবা? রাম ভট্টাচার্য কোথায় গেলেন? ভয় যে আমি পাইনি তা কিন্তু নয়, ভয় আমিও পেয়েছিলাম, কিন্তু আমি তখন বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে। তাই অপেক্ষা করতে লাগলাম আসল ঘটনার জন্য। সঙ্গে সঙ্গে জমিদার মশাইকে বললাম রাম ভট্টাচার্যের বাড়িতে খবর নিতে পাঠানোর জন্য। শেষে আমি আর জমিদার মশাই আর 2-3 জন মিলে রাম ভট্টাচার্যের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাম ভট্টাচার্যের বাড়ির কাছাকাছি পৌঁছতে কিন্তু কান্নার শব্দ শোনা গেল। আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। তাড়াতাড়ি রাম ভট্টাচার্যের বাড়িতে ঢুকে দেখি মেয়ে মানুষেরা কান্না জুড়ে দিয়েছে। আমায় আর জমিদার মশাইকে দেখে তারা হাপুস নয়নে কাঁদতে থাকলো। তার মধ্যে একজন বলল, জমিদার মশাই, কি হয়ে গেল দেখুন, বাবা 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 শেষে আত্মহত্যার পথ বেছে নিল। আমি অবাক হয়ে গেলাম। এই দৃশ্য দেখে জমিদার মশাই কোনো রকমে বললেন, কখন হলো এসব? দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণই হয়ে গেছে। একটু আগে ঘরের দরজার কাছে কি একটা দাঁড়িয়ে থাকতে দেখে দরজা ধাক্কা দিচ্ছিল। দরজা খুলছে না দেখে আমরা সবাই মিলে এখানে আসি। তারপর আশেপাশের লোক দেখে এই অবস্থা। পাশেই কয়েকজন লোক দাঁড়িয়ে, তাদের মধ্যে একজন বলল, জমিদার বাবুর মৃতদেহ দেখে তো মনে হচ্ছে বেশ অনেকক্ষণ আগে মারা গেছে, ঘন্টাখানেক তো হবেই। কৃষ্ণমোহন কিছু একটা বলতে যাচ্ছিল, আমি ইশারায় তাকে চুপ থাকতে বললাম। তারপর বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে আবার বাড়ি ফিরে এসে কৃষ্ণমোহনের ঘরে বসলাম। চুপ করে বেশ কিছুক্ষণ বসে থাকার পর কৃষ্ণমোহন উত্তেজিত হয়ে বলে উঠল, কিছু বুঝতে পারছি না সাধু বাবা। আমি প্রতিদিন রাতে বাবাকে দেখলাম, অথচ আজ রাম ভট্টাচার্য সেখানে ছিল। তারপর রাম ভট্টাচার্যের চোখের সামনে ওভাবে উধাও হয়ে যাওয়ার পর তার বাড়িতে গিয়ে জানা গেল সে 1 ঘন্টা আগে মারা গেছে। তাহলে আমার সামনে যে দাঁড়িয়ে ছিল সে কে? আচ্ছা, তুমি রাম ভট্টাচার্যকে, মানে তোমার বাবাকে আজ দেখার পরে কি প্রশ্ন করেছিলে? আমি বলেছিলাম ছোটবেলায় একবার আমার বাবার সঙ্গে পাশের গ্রামে বেড়াতে গিয়েছিলাম। সেখানে একটি মাঠের ধারে একবার এক জঙ্গলি শিয়াল আমায় তাড়া করেছিল। বাবা তখন আমায় সেই শিয়ালের হাত থেকে বাঁচিয়েছিল, তবে শিয়ালটা বাবার হাঁটুতে আঁচড়ে দিয়েছিল। আমি সেটাই বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে কোন হাঁটুতে আঁচড়ে দিয়েছিল। এ কথার উত্তর রাম ভট্টাচার্য দিয়েছিল কি? বাবার হাঁটুতে সেই শেয়ালটা আঁচড়ে দিয়েছিল বাঁ দিকের, কিন্তু রাম ভট্টাচার্য মানে বাবা রূপে যে এসেছিল আমায় বলেছিল সেই শেয়ালটা আঁচড়ে দিয়েছিল ডান হাঁটুতে। তাতেই আমি বুঝতে পেরেছিলাম সে মিথ্যে কথা বলছে। তারপরে তুমি চিৎকার করে উঠেছিলে? না সাধু বাবা, সেটাই তো আপনাকে বলার দরকার ছিল আগে। তারপর যখন আমি বুঝতে পারলাম ওটা বাবা নয়, তখনই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। তার চোখ দুটো কেমন যেন বড় বড় গোল গোল হয়ে আসছে, আর তার মুখটা অদ্ভুতভাবে হাঁ হয়ে যাচ্ছে। তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা লম্বা জিভ।
তার দাঁতগুলো অতটা বড় বড় হয়ে যেন গরাদের ফাঁক দিয়ে তার মাথাটা আমার ঘরের ভেতরে বেরিয়ে আছে। ঠিক তখনই আমি চিৎকার করে উঠেছিলাম। এবার কিন্তু জমিদার মশাইয়ের কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। অর্থাৎ প্রতিবার রাম ভট্টাচার্য নিজের দেহান্তর ক্রিয়া কাজে লাগিয়ে এখানে এলেও শেষের বার কিন্তু এসেছিল মৃত্যুর পরে, নিজের আসল শরীর নিয়ে, এবং নিজের আসল রূপ সে কৃষ্ণমোহনকে দেখিয়ে দিয়েছিল। যদি সে ওই সময় চিৎকার না করত এবং আমি যদি ওখানে না থাকতাম, তাহলে হয়তো সেটা কৃষ্ণমোহনের শেষ রাত্রি ছিল। এসবের পরে কয়েকদিন সেই গ্রামে ছিলাম। গ্রামের অবস্থা দেখতে দেখতে ভালোর দিকে যাচ্ছিল। জলাশয়ে জল দিয়ে সকলের জমিতেই জল দেওয়া হচ্ছিল। জলাশয় আর জমিদার নিজের নামে রাখেনি, গ্রামের লোকেদের নামেই করে দিয়েছিল। শুধু শর্ত ছিল যে সকলে একসাথে ব্যবহার করতে পারবে। 10 বিঘা জমি জমিদার মশাই দিয়েছিল রাম ভট্টাচার্যের পরিবারকে, যাতে সেই জমির আয় থেকে তাদের ভালোভাবেই চলে যায়। তাছাড়া একটা মাসোহারাও তাদের জন্য ব্যবস্থা করেছিল, কারণ রাম ভট্টাচার্যের পরিবারে তার স্ত্রী এবং 2 মেয়ে ছাড়া আর কেউ ছিল না। সেখান থেকে চলে আসার সময় জমিদার মশাই আমার হাত দুটো ধরে বলেছিল, সাধু বাবা, আপনি না থাকলে কি যে হতো। নেহাত আপনি এসেছিলেন, না হলে ওই রাত্রেই আমার শেষ দিন হতো। এমন কোনো ব্যাপার নয়, বুঝলে কৃষ্ণমোহন। আসলে আমাদের ভাগ্যে যা থাকে তাই হবে। রাম ভট্টাচার্যের ভাগ্যে ওই জলাশয় বা 10 বিঘা জমি 2 ছিল, কিন্তু তা ভোগ করার মতো কপাল তার ছিল না। তাই তার মৃত্যুর পরে তুমি সেই জলাশয় গ্রামের লোকেদের নামে করেছো, আর সে জমি করেছো রাম ভট্টাচার্যের পরিবারের নামে। এটাও ভাগ্য। জমিদার মশাই আর কিছু বলেনি। সেখান থেকে চলে এসেছিলাম। তবে রাম ভট্টাচার্য মুরারি মোহন রায়ের ছদ্মবেশে এসে কৃষ্ণমোহনকে কিন্তু একটা সত্যি কথা বলে গিয়েছিল। প্রজার সঙ্গে সদ্ভাব থাকলে জমিদার রাজা হয়ে যায়, আর সদ্ভাব না থাকলে জমিদারিটুকুও থাকে না রে, থাকে না। তারানাথ একটানা কথাগুলো বলে চুপ করতে কিশোরী বলে উঠল, তার মানে ঠাকুরমশাই আপনি বলতে চাইছেন কোনো মানুষ তন্ত্রক্রিয়ার দ্বারা চাইলেই যে কোনো মানুষের রূপ বদল করতে পারে? পারে, কিন্তু তা কতক্ষণ স্থায়ী থাকবে তার উপর কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ তুমি যে কারো রূপ নিয়ে কারোর সামনে বসে কথা বলতে বলতে হঠাৎ করে কিন্তু তার রূপ বদলে যেতে পারে। তাহলে তো এই প্রক্রিয়া খুব একটা ভালো বলে তো মনে হয় না। তারানাথ সামান্য হেসে উঠল, তারপর বলল, সেই কারণেই রাম ভট্টাচার্যকে মাঝে মধ্যে ওই জানলার কাছ থেকে চলে যেতে হতো। না হলে এক রাতের মধ্যেই সে কৃষ্ণমোহনকে বেশ ভালো করে বুঝিয়ে জমি আর জলাশয় ঠিক হস্তগত করে নিত, হয় বুঝিয়ে আর না হয় ভয় দেখিয়ে। হ্যাঁ। তারানাথ হাসল। আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা কমে এসেছে, এখন বেরিয়ে পড়াই ভালো। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন দেহান্তর। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।